বিএনপির নেতাদের বক্তব্যে ইসলামী জাতীয়তাবাদী শক্তির এক ধরনের আওয়াজ শোনা যেত। তারা ইসলামের পক্ষে কথা বলতো। এখন পুরোপুরি চেঞ্জ বিএনপির নেতাদের মধ্য থেকেও একটা বড় অংশ তখন ইসলামপন্থী হিসেবে আমরা জানতাম। তাদের মধ্যে ইসলামী ভাবধারা অনুসরণ করার প্রবণতাও আমরা দেখতাম। এই প্রজেক্টটা হাতে নিয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় লেফটিস্টদের একজন, বামপন্থীদের একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম। তার খুব কাছের মানুষরা বলেছেন যে শুক্রবারেও তিনি জুমার নামাজ পড়েন, এরকম রেকর্ড নাই। মিডিয়া অন্য ক্ষেত্রে অভিযোগ, অমুকের অভিযোগ তমুকের অভিযোগ বললে, জামাতের ক্ষেত্রে একেবারে ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে মিথ্যাটা বলে দেয়, বা ছাত্রদল যেটা দাবি করে সেটা বলে দেয়, অমুক যেটা দাবি করে সেটা বলে দেয়। অন্যরা হইলে অমুকের দাবি বলে। আসাদুজ্জামান নূরের মতো নীলফামারীতে গিয়ে নিজ হাতে গুলি করে মানুষ মারা, শেখ হাসিনার মতো মানুষকে নিজ হাতে জবাই করা, ফাঁসির আসামিকে ফাঁসি না দিয়ে জবাই করার মতো, মানে এই কালচার কিন্তু আসলে জামাতের মধ্যে আপনি দেখতে পাবেন না। এরকম হ্যাডম জামাত ইসলামী দেখাবে না। এই হ্যাডমের রাজনীতি জামাত ইসলামী করে না। জামাত এবং এনসিপির উপর বিএনপির হঠাৎ এরকম আক্রোশ কেন? আমরা এটাকে এখন হঠাৎ হিসেবে দেখছি। মূলত এটা শুরু হয়েছে জামাত এনসিপি যখন এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপির উপর চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিল, কর্মসূচি গ্রহণ করলো এবং বেশ কয়েকটি বড় ধরনের বিভাগীয় সমাবেশ করলো, এবং সেই সমাবেশগুলোতে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলো। তখন বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তো যখন বিএনপির মাথা খারাপ হয়, আওয়ামী লীগের মাথা খারাপ হলে আওয়ামী লীগ কি করতো? ছাত্রলীগকে লেলিয়ে দিত। মানুষ ঠিক যেমন তার পোষা কুকুরকে লেলিয়ে দেয়, ঠিক আওয়ামী লীগ ছাত্রলীগকে সেইভাবে জনগণের উপর লেলিয়ে দিত। একই কাজ করলো বিএনপি নিজের গদি বাঁচাতে ছাত্রদলকে লেলিয়ে দিল। এখন ছাত্রদল কি করছে? বিভিন্ন জায়গায় জামাত এবং এনসিপির নেতাদের উপর হামলা করছে। আবার এই ছাত্রলীগ, ছাত্রদল, এদের ভেতর থেকে একটা সুশীল প্রজন্ম বের হয়েছে। এই প্রজন্মের লিড দেয় হচ্ছে মিডিয়া প্রজন্ম, সুশীল প্রজন্ম। এরা মিলে আবার কি করছে? প্রতিনিয়ত জামাত এবং এনসিপির মধ্যে একটা দ্বন্দ্ব আছে, এইটা এস্টাবলিশ করার চেষ্টা করছে। এটা কেন করছে? এটা দুইটা কারণে করে। এক হচ্ছে, কোথাও যদি এনসিপি মাইর খায় তাহলে সেটা যেন জামাতের উপর, শিবিরের উপর দায় চাপানো যায়, এটার একটা চেষ্টা। দ্বিতীয়ত হচ্ছে, এই ঐক্যটা যদি ভেঙে যায় তাহলে এটা তো আমরা খুব ভালো করেই বুঝি যে একটা ঐক্যবদ্ধ শক্তির যে শক্তি থাকে, যদি তারা ঐক্য হারিয়ে ফেলে, তাদেরকে যদি ভেঙে ফেলা যায়, ঐক্যটা বিনষ্ট করা যায়, তাহলে শক্তিটা দুর্বল হয়ে যায়। যেই একই কালচার আমরা দেখেছি জামাত বিএনপির মধ্যে ঐক্য ভাঙার জন্য আওয়ামী লীগ যার পর নাই প্রাণপণ চেষ্টা করে গেছে। নানান ধরনের প্রলোভন উভয় দলকে দিয়েছে। জামাতকে 100 আসনের প্রলোভন দেখিয়েছে, মন্ত্রিত্বের প্রলোভন দিয়েছে, প্রধান বিরোধী দল করার প্রলোভন দিয়েছে, আওয়ামী লীগ দিয়েছে। এগুলো সব ডকুমেন্টস আছে। আবার বিএনপিকে তো দলীয় প্রলোভন দিয়েছেই, তার পাশাপাশি বিএনপিকে দল হিসেবে যা প্রলোভন ছিল না ছিল, তার চেয়ে প্রলোভনগুলো ছিল ব্যক্তির। যেমন কোন জায়গাগুলো বিএনপির শক্তিশালী ছিল, কারা বিএনপিতে একটা ভাইব্রেন্ট তৈরি করতে পারে, কোন অঞ্চলগুলোতে বিএনপি বেশি, ঢাকার কোন কোন অঞ্চলে কে কোন নেতা আছে, তাদেরকে লিস্ট করে তাদেরকে নানা ধরনের উপঢৌকন, তাদের সন্তানদের গাড়ি উপহার, এসব নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্লক করে, ব্ল্যাকমেইল করে, তাদেরকে বিপদে ফেলে শেখ হাসিনার কাছে হাত পাততে বাধ্য করা, তাদেরকে বড় অঙ্কের টাকা দিয়ে আন্দোলন নস্যাৎ করা, এই কালচারটা শেখ হাসিনা নিজে লিড করতে, এবং এটা আওয়ামী লীগ করেছে। তো এবং এদের মূল টার্গেটটাই ছিল জামাত বিএনপির ভেতরকার ঐক্যটা নষ্ট করা। ইভেন জামাতের অনেক নেতাকে, বিশেষ করে আল্লামা সাঈদীকে তো বারবারই অফার দেওয়া হয়েছে যে আপনাকে এই করব, ওই করব, সেটা বানাবো, মানে অনেক কিছু তাকে অফার দিয়ে বলেছে আপনি জামাত ছাড়েন। আবার জামাতের কয়েকজন লিডারকে তারা একসঙ্গে গ্রেপ্তার করেছে, আটক করে মিটিং করিয়েছে যে আপনারা একসঙ্গে বসে সিদ্ধান্ত নেন যে আপনারা বিএনপির সাথে আর ঐক্যবদ্ধ থাকবেন না, একজোট হয়ে থাকবেন না, তাহলে আপনাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া হবে, আপনাদের বিরুদ্ধে কোনো আইনগত বা আপনাদের বিরুদ্ধে এখন যে হামলা মামলা চলছে এগুলো থাকবে না। কিন্তু জামাত চিন্তা করেছে বিএনপিকে ছাড়লাম, কিন্তু বিএনপির সাথে যে ঐক্যবদ্ধ জোট হয়েছিল আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে,
এবং জনগণকে আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি দেওয়ার জন্য। এবং তার চেয়ে বড় কথা ছিল, বিএনপির সঙ্গে তখন জামাতের টাইটাই হয়েছিল এরকম, মানে বন্ধনটাই ছিল এরকম যে ইসলামী জাতীয়তাবাদী শক্তি। তখন দেখবেন যে আপনারা বিভিন্ন বিএনপির নেতাদের বক্তব্যে ইসলামী জাতীয়তাবাদী শক্তির এক ধরনের আওয়াজ শোনা যেত। তারা ইসলামের পক্ষে কথা বলতো। এখন পুরোপুরি চেঞ্জ বিএনপির নেতাদের মধ্য থেকেও একটা বড় অংশ তখন ইসলামপন্থী হিসেবে আমরা জানতাম। তাদের মধ্যে ইসলামী ভাবধারা অনুসরণ করার প্রবণতাও আমরা দেখতাম। ইভেন এমনও দেখেছি বিএনপির নেতাদের মানে বিএনপির নেতারা জামাত নেতাদের চেয়েও বেশি ইসলামিক ভাবধারার এরকম একটা অবস্থান তারা ফুটিয়ে তুলতেন তাদের কথাবার্তায়, আচরণে, বিভিন্ন ক্ষেত্রে। তো এই যে তাদের ভিতরকার যে মানে ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদী এই দুটো শক্তি ঐক্যবদ্ধ থাকায় ভারতীয় আধিপত্যবাদ শক্তি, আওয়ামী শক্তি এরা কিছুটা মানে কোণঠাসা হয়ে পড়েছিল এবং সম্পূর্ণ ভারতের সহযোগিতা নিয়ে ম্যানিপুলেটেড নির্বাচন করে, মানে ভয়ঙ্কর ধরনের কারচুপি, ভয়ঙ্কর ধরনের কুত্তামার্কা নির্বাচন, ডামি নির্বাচন, এসবের মাধ্যমে এই শক্তিটাকে তারা রাজনীতি থেকে, সরকার থেকে দূরে সরিয়ে রেখেছে। একদিকে যখন তারা দেখলো যে তাদের কোনো প্রস্তাবে সম্মত হয়নি, বিএনপিও হয় নাই, বিএনপির ব্যক্তিরা কেউ কেউ সম্মত হয়ে তারা চুপচাপ থাকলেও জামাতকে যেহেতু এখান থেকে আলাদা করা যায়নি, তারা জামাতের উপর সব ধরনের নিপীড়ন চালিয়েছেন। যাদেরকে অফার দিয়েছিলেন, লোভনীয় অফার, তাদেরকে অফার না গ্রহণ করাতে ফাঁসির কাজটা ঝুলিয়ে দিয়েছেন। মূলত এই ঐক্যের রাজনীতি করতে গিয়েই জামাত নেতাদেরকে এত বড় একটা পানিশমেন্ট পেতে হলো, মানে এত বড় একটা সাজা পেতে হলো, এত বড় একটা মানে ভিক্টিমাইজ তাদেরকে হতে হলো, ঘটনার শিকার হতে হলো। এই যে ফাঁসির কাণ্ড, মানে ঘটনার পুরো জিনিসটাই তো সাজানো এবং ভারতের তৈরি করে দেওয়া একটা এজেন্ডা। এর মধ্যে যে শুধু ঐক্য ভাঙলে হবে তা না, তাদের মধ্যে আরেকটা ছিল, মানে 2টা বা 3টা শর্ত বেশি করেই শোনা যায়। সেটা হচ্ছে যে বিএনপি ছাড়তে হবে, 2 ভারত বিরোধিতা ছাড়তে হবে। এই 2টাই ছিল বড়। আরেক ধরনের ছিল, শর্ত ছিল, সেটা খুব বেশি বড় করে সামনে আসে না, সেটা আমরা এই জন্য উল্লেখ করি না। কিন্তু এই 2টা শর্তই খুব কঠিন শর্ত ছিল। এই দুটোর একটাতেও জামাত আসলে রাজি হয়নি। এবং 3য় শর্তটাও মানে এতটা গুরুত্বপূর্ণ যে রাজি না হলেও বা তেমন কিছু যায় আসে না। বাকিটা ছিল যে এককভাবে নির্বাচনে আসেন, এই টাইপের আর কি। তো সেটাও আবার সময় সাপেক্ষ ছিল। নির্বাচনের মুহূর্তগুলোতে এই ধরনের আলোচনা হয়েছিল। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে সেই একই রাজনীতিতে এখন বিএনপি করছে। বিএনপি জামাত এবং এনসিপিকে আলাদা করার জন্য, 11 দলকে আলাদা করার জন্য নানান ধরনের কূটকৌশল খেলতেছে। তারা ইসলামিক একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করছে 7 দলকে আলাদা করে নিয়ে। মানে 7 দল মিলেও আসলে জামাতের একটা ইউনিটের সমান না। ইসলামী 7টা দল মিলেও দেখলাম যে একটা জামাতের একটা ইউনিটের বা ওয়ার্ডের সমান হইতে পারতেছে না। এখন আবার তারা প্রতিনিয়ত এনসিপিকে আলাদা করার বার্তা দিচ্ছে, আলাদা হয়ে গেছে এরকম বার্তা দিচ্ছে। তাদের মানে মিডিয়াগুলো এটাকে নিয়ে প্রশ্ন করছে যে একেবারে অপ্রাসঙ্গিক, মানে এটাকে প্রসঙ্গে রাখার জন্য, এটাকে ভাইব তোলার জন্য তাদের পোষা সাংবাদিকদেরকে দিয়ে তারা এই চেষ্টাটা করছে। তো একই সঙ্গে তারা যেটা করছে সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে মির্জা ফখরুল, রাকিব হাসান, তারপর ছাত্রদের কেন্দ্রীয় সভাপতি রাকিব সহ আর তারপরে প্রধানমন্ত্রীর এখন রাজনৈতিক সচিব হিসেবে যে সম্প্রতি একটা অ্যাওয়ার্ড পেল, মানে পুরস্কার পেল, সচিব হলো, সেই রাজনৈতিক সচিব রাশেদ খান, সেও বলেছে যে জামাত নির্মূলের একটা পরিকল্পনা এই বিএনপির মধ্যে আছে এবং এই পরিকল্পনার মূল পরিকল্পনাকারী হচ্ছে ইন্ডিয়া তাদেরকে এই যেই 3 শর্তে তাদেরকে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছে, ক্ষমতার প্লট তৈরি করে দিয়েছে। তো তার মধ্যে একটা হচ্ছে জামাত নির্মূল করতে হবে। মানে তাদের টার্মটা ছিল মৌলবাদী শক্তির উত্থান ঠেকাতে হবে। এর মানে হচ্ছে জামাত নির্মূল করতে হবে, বাংলাদেশের ইসলামী শক্তিগুলোকে দুর্বল করতে হবে, ইসলামী শক্তিগুলোকে নির্মূল করতে হবে। তো এই প্রজেক্টটা হাতে নিয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় লেফটিস্টদের একজন, বামপন্থীদের একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম। তার খুব কাছের মানুষরা বলেছেন শুক্রবারেও তিনি জুমার নামাজ পড়েন, এরকম রেকর্ড নাই। তো তিনি যখন বলেছিলেন তখন আওয়ামী সিজন ছিল, তো সেই পর্যন্ত হয়তো ছিল না। এরপরে পরবর্তীতে তিনি জুমার নামাজ পড়েছেন, রাজনীতির জন্য পড়েছেন কিনা, দেখিয়েছেন কিনা জানা নাই, কিন্তু মোটামুটি তার ব্যাপারে চরম বামপন্থী হিসেবে তাকে পোট্রে করা হয়। এবং তিনি অত্যন্ত ভদ্র মানুষ, কিন্তু ইসলামের ব্যাপারে তিনি
জিরো টলারেন্স, ইসলামকে বাংলাদেশে কোনো ধরনের স্পেস দিতে তিনি রাজি নন। তিনি বারবারই বলেছেন ইসলামের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। তো এই লোকটাকে দেয়া হয়েছে ইসলাম নির্মূলের দায়িত্বটা, এবং তিনি এটা দ্বারা বক্তব্যে এটা ফাঁস করেছেন, প্রকাশ্যেই বলে দিয়েছেন। এবং এরপর থেকে আমরা দেখছি যে জামাতকে নির্মূলের একটা পথ বেছে নিয়েছিল আওয়ামী লীগ, সেটা হচ্ছে যে জামাতকে যুদ্ধাপরাধের বিচারে শাস্তি দেওয়া। তো এটা শেষ। এখন যেটা করছে বিএনপি যে পথটা বেছে নিয়েছে, জামাতকে চারিত্রিকভাবে, জামাতের চরিত্র হনন করে চারিত্রিকভাবে এমন নিচে নামিয়ে দেখানো যাতে মানুষ জামাতের প্রতি আস্থা হারিয়ে ফেলে, জামাত থেকে সরে যায়, অর্থাৎ জনবিচ্ছিন্ন করার একটা চেষ্টা তারা করছে। এবং আমরা দেখলাম যে বিএনপির এই চেষ্টা অনেকটাই সফল, কারণ জামাতপন্থী অনেক সুশীলদেরকেও আমরা দেখছি এখন জামাতের একটা ঘটনা নিয়ে খুব সোচ্চার। সেই ঘটনা ছিল গাজী নজরুল ইসলাম সাহেবের, যিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, যিনি জাসদের নেতা ছিলেন, তারপরে জামাতে যোগ দিয়েছেন, জামাত করেছেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, 3বার এমপিও হয়েছেন। তো তার একটা ঘটনাকে পরিকল্পিতভাবে টোপ ফেলে, একটা মেয়েকে দিয়ে টোপ ফেলে প্রশ্রয় দিয়ে তাকে দিয়ে মোটামুটি একটা ভিডিও করে তারা এটাতে সফল হয়েছেন, খুব ভালোভাবে সফল হয়েছেন। জামাতকে ব্যাকফুটে যেতে মানে যাওয়ার মতো একটা পরিস্থিতিও তারা তৈরি করে দিয়েছেন বলে তারা ভাবছেন। এরপর আমরা দেখলাম যে তাদের এতে তার হবে না, তাদের আরো অনেকগুলো টার্গেট রয়েছে। এরপর আমরা দেখলাম জামাতের যশোর 4 এলাকার, যশোর 4 আসনের এমপি গোলাম রসুল সাহেবের মেয়েকে নিয়ে তারা একটা কাহিনী সাজালো। তারা বলল যে মেয়েটি মাতাল, সে মদ পান করে, সে মদ খায়, সে মাতাল। তো সেই মাতাল মেয়েটি কওমি মাদ্রাসার এক ছাত্রকে মারধর করেছে। এই ঘটনাটা মিথ্যা এই কারণে যে সেখানে সাংবাদিকরা যখন একটু ইন্টারোগেট করেছে, যারা এই ধরনের কথা বলেছে, একজন মাদ্রাসার হুজুরকে দেখানো হলো, সে ওখানে নুরানি মাদ্রাসার হুজুর বলে নিজেকে দাবি করেছে। দেখে মনে হয়েছে সে কওমি ঘরানার একজন হুজুর। তো সে বলছে যে হ্যাঁ, সে বলতেছে যে এমপি সাহেব আজান শুনলে বিরক্ত হন। আপনি শুনেছেন জি, মানে আপনি একটা শোনা কথা বক্তব্য দিয়েছিলেন মিডিয়ায় না, আমি যে প্রশ্নটা আপনাকে বললাম যে আপনি যে বললেন যে এমপি সাহেব আজান শুনলে বিরক্ত হয়, এটা আপনি কিভাবে জেনেছেন? এলাকাবাসী বলবে এরকম একটা সেন্সিটিভ বিষয়, আপনি হুজুর মানুষ মাথায় দিয়ে এখানে বললেন, এটা একটা খুবই সেন্সিটিভ বিষয়। আপনি বলবেন এটা যে এমপি সাহেব আজান শুনলে বিরক্ত হয়, যদি বিরক্ত হয়, যদি বলছে শোনা বক্তব্য এটা তার আপনি শুনেন, মহল্লাবাসী বলুন, আপনি শুনেন, মহল্লাবাসী বলুন, তাহলে এই মহল্লার না। যে ইসলামী আন্দোলন করতে গিয়ে, যে কোরআন হাদিসের কথা বলতে গিয়ে, যে কোরআন হাদিসের দাস দিতে গিয়ে বিগত 16-17 বছর তিনি বাড়িতে ঘুমাইতে পারেন নাই, জেলে জেলে কাটাতে হয়েছে, জেলে বসে যার সময় কেটেছে কেবল কোরআন হাদিস পড়ে, সেই লোকটাকে বলছে সে আজান শুনলে বিরক্ত হয়। অর্থাৎ মানুষকে উত্তেজিত করার জন্য যা বলার দরকার এই হুজুরকে দিয়ে, হুজুর সেটি বলে মানুষকে উত্তেজিত করলেন এবং ওইখানে একটা কেওয়াজ তৈরি করলেন। তো তৈরি করে মিথ্যা একটা সংবাদ দিয়ে এলাকার মানুষজনকে একত্রিত করলেন এবং বিএনপির লোকদেরকে সেখানে ইনভলভ করে এমপির সামনে এমপির মেয়েকে হেনস্থা করলেন, মারধর করলেন এবং তাকে মাতাল বলে মিডিয়ার সামনে প্রচার করা হলো। মিডিয়াও সেটাই বলে বেড়ালো। মিডিয়া অন্য ক্ষেত্রে অভিযোগ, অমুকের অভিযোগ, তমুকের অভিযোগ বললে, জামাতের ক্ষেত্রে একেবারে ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে মিথ্যাটা বলে দেয়, বা ছাত্রদল যেটা দাবি করে সেটা বলে দেয়, অমুক যেটা দাবি করে সেটা বলে দেয়। অন্যরা হইলে অমুকের দাবি বলে, অমুকের অভিযোগ বলে। কিন্তু এই ক্ষেত্রে জামাতের ক্ষেত্রে আমরা দেখলাম মিডিয়ার একটা কালচার, এটা আওয়ামী লীগের আমলে এটা এস্টাবলিশড হয়েছে। মূলত এটা ভারতীয় মিডিয়ার একটা অলংকার, যে তারা এদের ক্ষেত্রে অভিযোগ আর ওদের ক্ষেত্রে সরাসরি নিজের দায় দায়িত্ব নিয়ে কথা বলে। তো তারা এটাকে মানে মাতাল হিসেবেই চালিয়ে দিল। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে আসলে মেয়েটি মাতাল নয়, মদ খায় এমনও নয়, এবং মেয়েটি উশৃঙ্খলও নয়, বরং মেয়েটি সিজোফ্রেনিয়া নামক একটি মানসিক রোগে আক্রান্ত। তাকে ইতোমধ্যে মাদ্রাজ, ঢাকা, বাংলাদেশের মধ্যে বড় ধরনের মানে মেডিকেলগুলোতে তাকে দেখানো হয়েছে, ডাক্তারকে দেখানো হয়েছে, ভারতে বিভিন্ন ডাক্তার দেখানো হয়েছে, মাদ্রাজে নিয়ে, মানে বিভিন্ন জায়গায় গিয়ে তার এই চিকিৎসার জন্য তার বেশ কিছু প্রবলেম যে আছে এবং এগুলোর চিকিৎসা যে চলছে, এরকম কাগজপত্রগুলো জাতির সামনে তুলে ধরা হলো। অর্থাৎ
এটা এস্টাবলিশড এখন যে সে মেয়েটি আসলে মানে মানসিক রোগী এবং সিজোফ্রেনিয়া আক্রান্ত, এটি ডাক্তারের সার্টিফাইড। তো সেই মেয়েটিকে মাতাল বলে সাজিয়ে দিয়ে তাকে মারধর করা, একজন মানসিক রোগীকে তার নিরাপত্তার ব্যবস্থা করাটা রাষ্ট্রের দায়িত্ব, জনগণের দায়িত্ব, এবং এটা চরম ইনহিউম্যান একটা ব্যাপার, যেটাকে বলে অমানবিক, চরম অমানবিক একটি ব্যাপার এখানে ঘটেছে। যে একজন মানসিক রোগী যার মানে নিজের সেন্সের উপর নিজে নেই, তেমন একজন ব্যক্তিকে একটা মিথ্যা অপবাদ দিয়ে শুধুমাত্র জামাতের এমপির মেয়ে হওয়ার কারণে তাকে এইভাবে নাজেহাল করা হলো এবং পরিকল্পিতভাবে এটাতে মিডিয়া ব্রাশ ফায়ার করা হলো। তো এই যে কাজগুলো করার পরে আমরা দেখলাম যে জামাতের ওই যে বললাম যে একটা গ্রুপ আছে এখন সুশীল সেজে আওয়ামী লীগের পারপাসটা সার্ভ করছে। তারা কখনো জামাত সাজে, কখনো এনসিপির হিতাকাঙ্ক্ষী সাজে, কখনো বিএনপির হিতাকাঙ্ক্ষী সাজে, কখনো সুশীল সাজে। তো এই যে হিতাকাঙ্ক্ষী গ্রুপ, এরা বললো হ্যাঁ রে ভাই, জামাতের এইটুক হেডম নাই, জামাতের একজন এমপির মেয়েকে মারধর করলো। ভাই এই হেডম যারা আজকে মারধর করতেছে তাদের কোথায় ছিল? যে বিএনপির হেডম দেখে আপনারা এখন এত হেডমের প্রশ্ন তোলেন, সেই বিএনপির যিনি প্রধান, যিনি চেয়ারপারসন, যিনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, সেই বেগম খালেদা জিয়ার কোথায় ছিল এই হেডম? তিনি তো মিডিয়ার সামনে ভেউ ভেউ করে কাঁদছেন আওয়ামী লীগের অত্যাচারে। তখন আপনারা প্রশ্ন করতে পারেন না বিএনপির এই হেডম কোথায় গেছে? হ্যাঁ করেছে, ওই মিডিয়া লীগ, ওই সুশীল লীগ কিন্তু তখনও প্রশ্ন করেছে, তখনও কিন্তু খালেদা জিয়াকেই ব্লেম দিয়েছে। হ্যাঁ খালেদা জিয়ার এটা উচিত হয়নি, ওটা উচিত হয়নি। কোকোর কি বলে, কোকোর লাশ বাংলাদেশে আসার পর শেখ হাসিনা দেখতে গিয়েছিল, শেখ হাসিনার মুখের উপর দরজা আটকে দেওয়াটা ঠিক হয়নি। মানে মোট কথা এই মিডিয়া লীগ সুশীল লীগ কিন্তু তখনও সেম ভূমিকাটাই পালন করেছে আজকে যেটা জামাতের বিরুদ্ধে তারা করছে। তো এরপর আমরা দেখলাম যে এক কাপড়ে তিনি বেরিয়ে গেছেন, কাঁদছেন, এই যে হ্যাডম আর ছিল না। এরপর আমরা দেখলাম যে এরকম গাড়ি বহরে, এনসিপির গাড়ি বহরে হামলা করেছে আজকে ছাত্রদল, হবিগঞ্জে যাওয়ার পথে গাড়ি বহরে হামলা করেছে, মানে সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ আরো কয়েকজন এনসিপির নেতাকে আহত করেছে। তো যারা এই এনসিপির কাউকে কাউকে দেখেছে জামাতের হ্যাডম নিয়ে প্রশ্ন করতে, এরপরে আবার মাইর খেলো হচ্ছে এনসিপি, তাহলে এনসিপির হ্যাডম কই গেল? এখন আবার যারা প্রশ্ন তুলতেছে এনসিপি কে নিয়ে, যে এনসিপির বাড়াবাড়ির কারণে, এনসিপির এইসব অতি কথনের কারণে নাসিরুদ্দিন পাটোয়ারি এই কথা বলছে, ওই কথার কারণে এখন ছাত্রদল উত্তেজিত হয়ে যদি এলাকায়, যেমন ছাত্রলীগের ছাত্রদলের একটা মিডিয়া কর্মী আছে রনি নামের, সে বলতেছে যে মাইর খাওয়ার কারণ আছে, কারণ এই এই কথাগুলো বলার কারণে। এর যে জঘন্য কথা তো রনি নিজে বলে, কই জামাত শিবির কিংবা এনসিপির কেউ তো তাকে একটা থাপ্পড়ও মারতেছে না, নাকি তার খুব হ্যাডম হয়ে গেছে? যদি তার হ্যাডম হয়ে যায়, সে মনে করে যে হ্যাঁ আমার হ্যাডম হয়ে গেছে, তাহলে কালকে সে রাস্তায় নেমে দেখুক সে জুতার বাড়ি খায় কিনা। যদি কথা বলার কারণে মাইর খাইতে হয় এনসিপি কে, তাহলে সেই মাইর খায়টা রাশেদ খাচ্ছে না কেন? সেই মাইরটা কেন রনি খাচ্ছে না? এর চেয়ে জঘন্য কথা তো তারা বলতেছে। এর মানে হচ্ছে সরকারে থাকলে পাওয়ার বেশি থাকে, পুলিশ কিছু বলবে না, এরকম একটা ইঙ্গিত দেওয়া থাকে, পুলিশের আগে থেকে বলা থাকে যে না তোমরা যাও, যা ইচ্ছা করো, আমরা দেখবো, অসুবিধা নাই, পরিস্থিতি খারাপ হয়ে গেলে আমরা যাব, তোমরা এতটুকু পর্যন্ত দিও, মাইরা ফালায়ও না, এটা করো না, ওটা করো না, এটুকু বলে পুলিশ ইনস্ট্রাকশন দিয়ে মারামারির একটা সুযোগ করে দেয়। এবং সার্জিস আলম স্পষ্টই বলেছে যে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তাদেরকে, যখন নেতাদেরকে মারা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে, তাদের মিডিয়া কর্মীদের উপর হামলা করা হয়েছে। তো হ্যাডমের প্রশ্ন যারা তুলছেন, একটু পর তাদের হ্যাডম নাই, একটু পর দেখবেন এই ছাত্র দলের হ্যাডম নাই। কারণ আমরা দেখেছি তো এই ছাত্রদল বালির ট্রাক সরাইতে পারে নাই। এই ছাত্রদলকে বস্তির পোলাপানা বলেছেন খালেদা জিয়া, রাজপথ ছাড়ি নাই, নেত্রী ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই ধরনের স্লোগান যাদের দিয়েছে তাদেরকে অত্যন্ত নির্লজ্জ, মানে জঘন্যভাবেই মোটামুটি একেবারে স্পষ্টভাবে খালেদা জিয়া বলে দিয়েছেন এইসব স্লোগান দিয়ে লাভ নেই, মানে তোমরা কেউ রাজপথে ছিল না। এই কুকুর বাহিনী সেদিন কিন্তু রাস্তায় ছিল না। আজকে যারা কুকুরের মতো যেখানে সেখানে মানুষের পায়ে কামড় দিচ্ছে, এবং এই কুকুর বাহিনীর হয়ে আরেক দল মিডিয়া কুকুর বলে বেড়াচ্ছে যে মায়ের খাওয়াটা ঠিকই আছে, কারণ এরা এমন কথা বলছে যে কথায় মানুষ উত্তেজিত হয়। তোমাদের কথাতে এর চেয়ে বেশি মানুষ উত্তেজিত হয় রনি কিংবা রাশেদ খান যখন কোনো টক শোতে কথা বলে, তারপরের কমেন্টগুলো আর পড়ার মতো ভাষা থাকে না। ছাত্রদল সেখানে মাদারবোর্ড বলে, মানে ওই গালিটাই দিয়েছে, আমি তো পুরো গালিটা দিতে পারছি না, ওই গালিটা দিয়ে বারবার পিটাচ্ছে আর ওই গালি দিচ্ছে। এই গালিগুলো তো ঠিক রাশেদ খান আর রনি খাচ্ছে, অনলাইনে খাচ্ছে। মানুষ তো এদের উপরে উত্তেজিত, কই এরা তো মাইর খাইতেছে না। মাইর খাচ্ছে না কেন? মাইর খাচ্ছে না কারণ এদেরকে মাইর দেওয়া হচ্ছে না। তো যদি মনে করেন যে কথা বলার জন্য মাইর খাইতে হবে, তাহলে আপনারাও মুখ বন্ধ রাখেন, এরাও মুখ বন্ধ রাখেন।
আর যদি কথা বলার জন্য এরা মাইর খায়, তাহলে মনে রাখবেন আর কিছুদিন পর আপনারাও মাইর খাবেন। আপনাদের মাইর খাওয়ার সময় চলে আসছে। যারা হ্যাডম দেখিয়েছে, অনেককে দেখলাম যে জামাতের এই হ্যাডম নাই, একজন এমপি এটা পারে না, ওইটা পারে না, এটা নিয়ে তাদের খুব উষ্মা। তো এমপি এই হ্যাডম দেখানোর জন্য এমপি হয় নাই যে সে তার এলাকার এমপি হয়েছে বলে তার উপর কেউ হামলা করলে সে গণবিনাশ করবে। একজন এমপির জন্য সবচেয়ে শোভনীয় কাজটাই হলো আইনের দ্বারস্থ হওয়া, আইনি ব্যবস্থা গ্রহণ করা। ভাবটা এরকম যে বাংলা সিনেমা দেখতেছি বা তামিল, মানে বাংলাদেশের মানুষ তো তামিল সিনেমা দেখতে দেখতে অভ্যস্ত, যে হামলা হয়েছে সাথে সাথে একজন এসে পকেট থেকে বন্দুক বের করে ঠা 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 করে গুলি করে দিবে, আরে হিরো, বাস পাবলিক হাততালি দেবে। না রে ভাই, এটা সেই হাততালি দেওয়ার বাংলা সিনেমা বা তামিল সিনেমা না। এখানে সংসদ সদস্য, জামাতের সংসদ সদস্যদেরকে এই ধরনের আইন মেনে চলতে হয়। আসাদুজ্জামান নূরের মতো নীলফামারীতে গিয়ে নিজ হাতে গুলি করে মানুষ মারা, শেখ হাসিনার মতো মানুষকে নিজ হাতে জবাই করা, ফাঁসির আসামিকে ফাঁসি না দিয়ে জবাই করার মতো, মানে এই কালচার কিন্তু আসলে জামাতের মধ্যে আপনি দেখতে পাবেন না। এরকম হ্যাডম জামাত ইসলামী দেখাবে না। এই হ্যাডমের রাজনীতি জামাত ইসলামী করে না। যদি করতো, যেই পাওয়ার পলিটিক্সের কথা আপনারা বলছেন, যদি এটা জামাত করতো তাহলে বহু আগেই করতে পারত। কারণ কি? কারণ হচ্ছে যে এই যে যারা আজকে সন্ত্রাসী কাজগুলো করছে, এই যে যারা আজকে মারামারিগুলো করছে, হামলাগুলো করছে, তারা কি সংখ্যায় খুব বেশি, বা তাদের শক্তি বা তাদের সাহস খুব বেশি? একটা দিন ডাকেন না যে আয় মারামারি করার জন্য, কারা তো হাত পা চুলকা, একটু আয় মারামারি করি, দেখবেন মাঠে থাকবে না, বাঁশি দেওয়ার আগে দৌড়ে পালিয়ে গেছে। আপনারা দেখেছেন সালাউদ্দিন টুকুর অবস্থা কি হয়েছে, পুলিশের বাঁশি শোনা মাত্র দৌড়, ধর ধর বলার মাত্র দৌড়। এই ছাত্র দলের বিশাল মিছিল, 3জন ছাত্র গিয়ে যদি বলছে যে ধর ধর ছাত্রলীগের, তাহলে ছাত্রদল পালায় গেছে। ওই হ্যাডম আর এখন দেখায় না। ক্ষমতায় পুলিশ টুলিশ চারপাশে পুলিশ দিয়ে রেখে হ্যাডম দেখানোর রাজনীতি করে লাভ নেই। এই হ্যাডম যারা দেখিয়েছিল তারা এখন গর্তে লুকাইছে। আপনারাও গর্তে লুকিয়েছিলেন, ধান খেতে লুকিয়েছিলেন, লন্ডনে পালিয়েছিলেন, বাংলাদেশে এসে এখন হ্যাডমের রাজনীতি করতেছেন। দয়া করে এটা বন্ধ করেন। একজন প্রতিবন্ধী মেয়ের প্রতি আপনারা যে নৃশংসতা দেখিয়েছেন এবং সেটাকে জনগণের কাঁধের উপর চাপিয়ে দিয়েছেন, আমরা ওর পরে দেখলাম যখন জনগণ, বিপুল সংখ্যক জনগণ এসে যারা মিথ্যা অভিযোগ করেছে তাদেরকে উল্টো প্রশ্ন করেছে। অতএব জনগণ আপনাদের সাথে নাই, জনগণকে আপনারা কখনোই আপনাদের সাথে পাবেন না। এবং ওইখানে হাজার হাজার লোক এই এমপির বাড়ি হামলা করার প্রতিবাদে মিছিল করেছে, তারা জনগণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কি করলেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এসে রাকসুর নেতাদের গায়ে হাত তুলেছে, রাকসু নেতারা সেটা প্রতিবাদ করায় মিডিয়া প্রচার করে বেড়ালো যে সালাউদ্দিন আম্মার হামলা করেছে। আগের ঘটনা কোথায় গেল? আবার ছাত্রদল ছাত্রলীগের হয়ে মিছিল করলো। এই যে সাংবাদিকরা আপনারা যে শব্দগুলো ব্যবহার করেন, আমি বলতেছি এগুলার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আপনারা কালকে ছাত্রলীগকে ডিফেন্স করে অনেকে নিউজ করছেন, এগুলা এই সাংবাদিক এখানেও অনেকে আছে, আমরা সেগুলা এখানে জড়ো করে করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনারা বলছেন আমরা হামলা করছি, এটা কোন ধরনের কথা? তারা হামলা করছে, আমরা প্রতিরোধ করছি। আপনারা এই শব্দ বলতে এত কাপাকাপি করেন কেন আপনারা? আর আপনারা এত মায়া কান্না দেখান কেন ছাত্রলীগের প্রতি? লজ্জা, এটা খুব লজ্জা। যেই ছাত্রলীগের কারণে আপনারা ক্যাম্পাস ছাড়া হয়েছিলেন, যেই ছাত্রলীগের কারণে আপনার নেত্রীকে কাঁদতে হয়েছে, যেই বিএনপির কারণে আপনার নেত্রী এক কাপড়ে ঘর থেকে বিদায় হয়েছে, যেই আওয়ামী লীগ ছাত্রলীগের কারণে আপনাদের নেতা কোমর ভেঙেছে, আপনারা এখন তাদের হয়ে মিছিল করেন, তাদের পক্ষে মিছিল করেন, তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করেন। আবার মাঝে মাঝে দিয়ে ছাত্রলীগ ধরায় আপনারা বীরত্ব সাজেন। আপনাদের আসলে চরিত্রটা কি? ছাত্র শিবির সেখানে স্পষ্ট ঘোষণা দিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার হতে হবে। যারা ক্যাম্পাসে এসছে, কিভাবে আসলো, কার মদদে আসলো, এটার বিচার হইতে হবে। তাদেরকে ক্যাম্পাস ছাড়া করতে হবে। যারা জুলাইতে ছাত্র হত্যা করেছে, ছাত্র হত্যার সাথে জড়িত, ছাত্র হত্যায় সহযোগিতা করেছে, তাদেরকে এই ছাত্ররা কোনোভাবে মেনে নেবে না। সেই ছাত্রদেরকে আপনারা পুনর্বাসনের চেষ্টা করছেন। আপনাদের এই রাজনীতি করার চেয়ে গলায় দড়ি দিয়ে মরা উচিত ছিল।